অনেকেরই ঘুম আসবে এবং যাওয়ার সময় আপনারা আমাকে দুইটা গালমন্দ দিয়ে যাবেন। তো আমি এই কারণে জাস্ট সামারিটা এখানে উল্লেখযোগ্য অংশগুলো আমি একটু আলোচনা করবো। হ্যাঁ, আমাদের 1494 সালে ইতালির ভেনিস নগরে অ্যাকাউন্টিং ফাদার নামে খ্যাত যিনির নাম হলো লুকা পেসিওলি, উনি 1494 সালে 10 নভেম্বরে ইতালির ভেনিস নগরে ম্যাথের উপর একটা বই লিখেন, যে এই বইতে উনি প্রথম ডবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে একটা ধারণা দেন। এবং ওই ডবল এন্ট্রি সিস্টেম, ওনার এই কনসেপ্ট এখনো কিন্তু আমরা ফলো করছি। যে ডেভিড কেরিন উনি যেই কনসেপ্ট দিয়েছিলেন 1494 সালে 10 নভেম্বরে। আমরা কি এই স্লাইডটা ক্লিয়ার? আপনার একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ, আচ্ছা, উনি 1994 সালে 10 নভেম্বর ইতালির ভেনিস নগরে ম্যাথের উপর যে বইটা লিখেছিলেন, ওই বইটার নাম ছিল একটু কঠিন, সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনি। একটু কঠিন নামটা, আমি সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা এইটুকু পর্যন্ত মনে রাখতে পারি, এই পড়াগুলো এখন আমি মুখস্থ করতে পারিনি, নামটা একটু কঠিন। হ্যাঁ, তো যাই হোক, সেই এরপরে আমরা অ্যাকাউন্টিং ডে, সেই উনি যে বইটা কবে লিখেছিল 1994 সালে 10 নভেম্বরে, সেই আমরা 10 নভেম্বরে অ্যাকাউন্টিং ডে পালন করি। হ্যাঁ, আপনারা কি অ্যাকাউন্টিং ডে বাংলাদেশে পালন করে এই বিষয়টা জানেন? আমি এই প্রথম স্যার, আমি জানি না তো। আচ্ছা, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে এই যে 10 নভেম্বরকে অ্যাকাউন্টিং ডে পালন করা হয়। আপনি দেখবেন প্রতি বছর 10 নভেম্বর বাংলাদেশে আইসিএমএ এবং সিএ এই অ্যাকাউন্টিং ডে পালন করে। হ্যাঁ, এই 10 নভেম্বরকে কেন আমরা অ্যাকাউন্টিং ডে বলি, কেন বলি বলুন তো? লুকা পেসিও 10 নভেম্বরেই এই ধারণাটা দেন, অ্যাকাউন্টিং এর ধারণা দেন। চমৎকার, আমি আশা করবো আপনারা একটু রেসপন্স করেন। হ্যাঁ, যদি ওয়ান হয় তাহলে আমাদের লার্নিংটা ইফেক্টিভ হয় না। আচ্ছা, উনি ভাই আপনাকে থ্যাংক ইউ, আপনি কারেক্ট বলেছেন যে 1994 সালে 10 নভেম্বর উনি যে বইটা পাবলিশ করে, 10 নভেম্বর উনি বইটা লিখেন বলে এই 10 নভেম্বরকে অ্যাকাউন্টিং ডে হিসেবে পালন করা হয়। হ্যাঁ, আমি পরের স্লাইডে যাচ্ছি। 1929 সাল, 1929 সালে আমেরিকাতে শেয়ার মার্কেটে একটা বড় ধরনের ধস নামে। কেন ধস নামে? যেহেতু আমাদের এই কোনো নির্দিষ্ট গাইডলাইন ছিল না, এই আমরা যে অ্যাকাউন্টিং রিপোর্টিং গুলো করি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি, নির্দিষ্ট কোনো গাইডলাইন ছিল না, যে কোম্পানি যে যার মতো তৈরি করতো। হ্যাঁ, এই ধস নামার কারণে তখন একটা প্রয়োজনীয়তা দেখা দেয় যে না, অ্যাকাউন্টিং রিপোর্ট তৈরি করার জন্য একটা নির্দিষ্ট গাইডলাইন রাখতে হবে এবং স্ট্রিক্ট রুল ফলো করতে হবে। হ্যাঁ, তখন একটা প্রয়োজনীয়তা দেখা দেয়। আপনারা কি বিষয়টা ক্লিয়ার? কেউ একজন বলেন এই বিষয়টা, কেউ একজন ব্যাখ্যা দেন। আগে ছিল না এরকম ইকুয়াল, বুঝিনি কি? আগে তো ওই 1929 সাল আগে ছিল না এরকম সারা বিশ্বে একই ইয়া আপনারা অ্যাকাউন্টিং সিস্টেম। না 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 না, একটু আমি যাচ্ছি। আপনি যেটা বলছেন 1494 সালে তো উনি একটা ধারণা দিলেন, কে? লুকা পেসিওলি। হ্যাঁ, 1494 সালে একটু ধারণা দিলেন। এরপরে আমার 1929 সালে শেয়ার মার্কেটে একটা বড় ধরনের ধস নামে। কোথায়? আমেরিকাতে একটা বড় ধরনের ধস নামে। তখন একটু প্রয়োজনীয়তা দেখা দেয় যে আমাদের একটা নির্দিষ্ট গাইডলাইন লাগবে, যে যে কোম্পানি যে যার মতো করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তা না, একটা নির্দিষ্ট গাইডলাইনে সবাই প্রয়োজনীয়তা অনুভব করে। হ্যাঁ, এরপরে আসলো 1936 সাল। 1936 সালে কি হলো? ওই 1929 সালে যে প্রয়োজনীয়তা দেখা দেয়, 1936 সালে আমেরিকা প্রথমে গ্যাপ তৈরি করে। গ্যাপ মানে কি? জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এই গ্যাপ তৈরি করে কে? আমেরিকা 1936 সালে। তো 1936 সালে যখন তৈরি করে, তখন একটা এই যে স্ট্রিক্ট গাইডলাইন একটা আসলো, যে যে কোম্পানি মানে যে যার মতো করে সে তার অ্যাকাউন্টিং রিপোর্ট তৈরি করলে হবে না, সে গ্যাপটা ফলো করতে হবে। অর্থাৎ গ্যাপে নির্দিষ্ট কিছু গাইডলাইন দেওয়া থাকে, এই গাইডলাইন ফলো করতে হবে। কে করে এটা? আমেরিকা তৈরি করে। এরপরে আমেরিকার দেখা থেকে অন্যরাও শুরু করে। কে শুরু করে? যেমন ইউএস গ্যাপ, কানাডিয়ান গ্যাপ, ইউকে গ্যাপ, জাপানিজ গ্যাপ, ফ্রান্স গ্যাপ। অর্থাৎ প্রত্যেকটা দেশে সে তার মতো করে কিছু গাইডলাইন দাঁড় করা এবং ওই গাইডলাইন অনুযায়ী ওই দেশের কোম্পানিগুলো ওই গাইডলাইন ফলো করে। হ্যাঁ, ফলো করতে স্ট্রিক্ট রুল অর্থাৎ সরকার থেকে ইম্পোজ করা হয় যে হ্যাঁ তুমি এই গাইডলাইন ফলো করতে হবে। হ্যাঁ, আমাদের মধ্যে আমরা কি এটুকু ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার।
আচ্ছা, তো 1936 সালে একটা প্রবলেম সলভ হলো। কি সলভ হলো? যে যেমন আমেরিকার কথাই বলি, ওই দেশে যে কোম্পানিগুলো যে যার মতো করে অ্যাকাউন্টস তৈরি করতো, এখন সে আর পারবে না, নির্দিষ্ট কিছু গাইডলাইন দেওয়া হয়, ওই গাইডলাইনের আদলে করতে হয়। আমেরিকার দেখাতে কি এই যে বিভিন্ন দেশ, আমি যেটা বললাম যে জার্মানি গ্যাপ, ফ্রান্স গ্যাপ, এভাবে বিভিন্ন দেশ তার মতো করে শুরু করে, হ্যাঁ, মানে অ্যাকাউন্টিং গাইডলাইন তৈরি করে। এরপর হলো 1937 সাল। আসলে এর মধ্যে অনেক ঘটে গেছে, হ্যাঁ। আমি তো শুধু মূল সামারির অংশগুলো বলছি, উল্লেখযোগ্য অংশগুলো বলছি, হ্যাঁ। আমি যদি এগুলো সবগুলো বলা শুরু করি তাহলে দেখা যাবে আপনারা মনে রাখতে পারবেন না, আপনাদের মধ্যে বোরিং চলে আসবে। আমি জাস্ট উল্লেখযোগ্য অংশগুলো বলছি, হ্যাঁ। তারপর আসলো 1937 সাল। 1970 আচ্ছা, 1937 সালে কি হলো? যে আমাদের গ্লোবালাইজেশন বেড়ে গেল, ক্রস বর্ডার অ্যাক্টিভিটিস বেড়ে গেল। ক্রস বর্ডার অ্যাক্টিভিটিস কি? এক দেশের মানুষ আরেক দেশে ইনভেস্ট করা শুরু করলো, হ্যাঁ। মানে গ্লোবালাইজেশন, ক্রস বর্ডার অ্যাক্টিভিটিস বেড়ে গেল। এই বিষয়টা কি বুঝছে? কেউ একজন পড়েন এখানে, কেউ একজন পড়েন, দেন আমি ব্যাখ্যা দিচ্ছি। আমি পড়বো। জি জি পড়েন। In 1970s, a started rapid globalization increased cross-border activities as different countries had their own accounting standards, leading to inconsistencies and difficulties in comparing financial statements globally. So, there arose a need for unified financial united. আচ্ছা, Unified. Okay, sorry, unified. হ্যাঁ, থ্যাংক ইউ ব্রাদার। আমি চাচ্ছি একটু আপনারা ইনভলভ হন, না হয় হবে কি আপনারা যদি রেসপন্স না করেন দেখবেন যে আপনাদের মধ্যে ঘুম চলে আসবে, হ্যাঁ। কিন্তু আপনারা একটু রেসপন্স করেন, আমরা আলোচনার মধ্যে দিয়ে শিগগির উভয় পক্ষ আলোচনা করলে আলোচনাটা ইফেক্টিভ হবে। আচ্ছা, যেটা বলছিলাম 1937 সালে রেপিড গ্লোবালাইজেশন শুরু হয়ে গেল, হ্যাঁ। এবং ক্রস বর্ডার অ্যাক্টিভিটিস মানে কি? এক দেশের মানুষ আরেক দেশে ইনভেস্ট করা শুরু করলো। এখন এখানে যে সমস্যাটা হলো যে আমরা যেহেতু প্রত্যেকটা দেশ তার নিজস্ব গাইডলাইন ফলো করছে, যেমন আমেরিকা বললো ইউএস গ্যাপ, ইউকে গ্যাপ, ফ্রান্স গ্যাপ, জাপানি গ্যাপ, মানে যে যার মতো করে করছে, যে যার মতো করে। এখন হচ্ছে কি যে যার মতো করে প্রত্যেকটা দেশে আলাদা আলাদা স্ট্যান্ডার্ড আছে। এখন এক দেশ যখন আরেক দেশে ইনভেস্ট করবে তখন দেখা যায় এই দেশের মানুষ, মানে ওই দেশের মানুষ ওই দেশের গ্যাপ অর্থাৎ ওই দেশের স্ট্যান্ডার্ড সম্পর্কে পরিচিত, কিন্তু অন্য দেশে ইনভেস্ট করবে ওই দেশের স্ট্যান্ডার্ড সে আর জানে না। তাহলে এখন যে কম্পারিজন করবে, এখন কম্পারিজন করতে গিয়ে সে একটু ডিফিকাল্টি ফেস করছে। অর্থাৎ সে যখন ইনভেস্ট করবে কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে হলে ওই কোম্পানির ফাইন্যান্সিয়াল সে বুঝতে হবে, কিন্তু সে যেহেতু আরেক দেশের গ্যাপ সম্পর্কে বা আরেক দেশের কি গাইডলাইন সম্পর্কে সে অবগত না, তাহলে সে কম্পারিজনে একটা সমস্যা দেখা দিয়েছে। এখন কি প্রয়োজনীয়তা দেখা দিল? যে ইউনিফাইড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, অর্থাৎ সকল দেশের একই রকম একটা ফাইন্যান্সিয়াল গাইডলাইন। আমরা কি এটা বুঝছি? এই বিষয়টা একটু কেউ একজন ব্যাখ্যা দেন। স্যার বলবো আমি? জি জি জি, একজন একটু ব্যাখ্যা দেন এই দ্বারা কি বোঝাচ্ছে। যেটা হচ্ছে যে মানে apple should be compared with apple and orange should be compared with orange. তো এখন আসলে সিমিলারিটিটাকে কনসিস্টেন্ট রাখবার জন্য আসলে একটা সেম ধরনের গাইডলাইন বা কি বলবো মানে যেটা দিয়ে আসলে মানে এই IFRS বা এগুলো তো আসলে এক ধরনের স্ট্যান্ডার্ড। সো সিমিলার স্ট্যান্ডার্ড না হলে এটাকে কম্পেয়ার করা মুশকিল হয়ে যাচ্ছিল। ওই জন্য হচ্ছে কি আমাদের একটা ইয়ে ছিল যে ইউনিফাইড ফিনান্সিয়াল রিপোর্টিং না হলে মানে একটা সাথে আরেকটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট কম্পেয়ার করা যাচ্ছিল না। ঠিক কি বললাম কিনা? জি জি জি, থ্যাংক ইউ। আমার 1936 সালে যেটা তৈরি হয়েছে গ্যাপ, এটা দিয়ে একটা প্রবলেম সলভ হয়েছে কি? একটা দেশের ভিতরে একটা কমন গাইডলাইন তৈরি করা হলো, যেমন আমেরিকার ভিতরে একটা গাইডলাইন বা জার্মানির ভিতরে একটা গাইডলাইন। ওই করে কি ওই দেশের সকল কোম্পানি ওই দেশের গাইডলাইন ফলো করে। কিন্তু 1937 সালে যখন ক্রস বর্ডার অ্যাক্টিভিটিস বেড়ে গেল তখন এক দেশের গাইডলাইন আরেক দেশের গাইডলাইন তো ভিন্ন, হ্যাঁ। তখন প্রয়োজনীয়তা দেখা দিল কি একটা কমন গাইডলাইন, যে সকল দেশের জন্য একটা কমন গাইডলাইন, সকল যেন একই রকম ফাইন্যান্সিয়াল রিপোর্টিং তৈরি করে, যাতে করে এক দেশ আরেক দেশের ফাইন্যান্সিয়াল রিপোর্ট বুঝতে পারে। এরপরে এই যখন 1937 সালে এই প্রয়োজনীয়তা দেখা দিল, 1973 সালে গঠিত হলো
আচ্ছা, এটা হলো হোয়াই গ্লোবাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। কেন এটা প্রয়োজন হলো? আমি যে কথা বলেছি এখানে সেম কথা, যে ক্রস বর্ডার অ্যাক্টিভিটিস বেড়ে গেল, হ্যাঁ, তারপর দেখা গেল মোর দেন এ থার্ড অফ অল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন অকার ক্রস বর্ডার অ্যাক্টিভিটিস। বর্তমানে যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গুলো হয়, এটার 1/3 হলো যে ক্রস বর্ডার অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এই যে বিষয়গুলো আমি অলরেডি আলোচনা করে ফেলছি। এরপরে আসলো 1973 সাল। 1973 সালে আইএএসসি গঠিত হলো। আইএএসসি কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি was established to create a unified framework for financial reporting across countries। অর্থাৎ 1973 সালে এই প্রয়োজনের প্রেক্ষিতে আইএএসসি গঠিত হলো। তার কাজ কি? আইএএস এর কাজ কি? যে একটা কমন গাইডলাইন তৈরি করবে, যে গাইডলাইন সকল দেশের জন্য কমন গাইডলাইন তৈরি করবে আইএএসসি। বর্তমানে আমাদের দেশে ওয়ার্ল্ডে কয়টা কান্ট্রি আছে কেউ বলতে পারেন? আমি আপনাদের একটু রেসপন্স চাচ্ছি, না হলে হবে কি আপনাদের ঘুম চলে আসবে। হ্যাঁ, এই কারণে আপনারা একটু রেসপন্স করেন, লার্নিং এফেক্টিভ হবে। আমাদের ওয়ার্ল্ডে এখন পর্যন্ত কান্ট্রি আছে 195টা। 195টার মধ্যে 140টা দেশ এই আইএস এবং আইএফআরএস ফলো করে। হ্যাঁ, আচ্ছা, এখন পর্যন্ত আইএস কয়টা ইস্যু করা হয়েছে? টোটাল ইস্যু করা হয়েছে 41। অর্থাৎ 41টা আইএস ইস্যু করা হয়েছে এবং ভ্যালিড আছে 24। তাহলে এই স্লাইডের মূল কথা হলো যে 1973 সালে এই কমন ফ্রেমওয়ার্ক, কমন গাইডলাইন, সকল দেশের জন্য কমন গাইডলাইন তৈরি করার উদ্দেশ্যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি গঠিত হয়। তারা এখন পর্যন্ত এই যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি টোটাল 41টা আইএস ডেভেলপ করেছে, এর মধ্যে 24টা ভ্যালিড আছে। আর বর্তমানে টোটাল ওয়ার্ল্ডে কান্ট্রি আছে 195টা, এর মধ্যে 140টা দেশ আইএস এবং আইএফআরএস অ্যাডপ্ট করেছে। এই স্লাইডে সামারি এর জন্য বলেন। 1973 সালে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি গঠন হয় এবং পৃথিবীর 195টি দেশের মধ্যে 140টি দেশ এই আইএস ফলো করতেছে। আইএস এবং আইএফআরএস অ্যাডপ্ট করে নিচ্ছে এবং ফলো করতেছে। এখন পর্যন্ত 41টি আইএস ইস্যু করা হয়েছে, আর এই 24টি আইএস এখন ভ্যালিড আছে, এখন প্র্যাকটিসের মধ্যে আছে আর কি। এটা হলো সামারি এই স্লাইডে। চমৎকার। তাহলে আমাদের যে কথাটা আমি বলেছিলাম যে ক্রস বর্ডার অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার কারণে এক দেশ আরেক দেশের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বুঝতে পারছিল না, যার কারণে এক দেশ যখন আরেক দেশে ইনভেস্ট করবে তখন একটা জটিলতা অ্যারাইজ করছিল। এই যে এখন কমন গাইডলাইন তৈরি হওয়ার কারণে 140টা দেশ যখন আইএস ফলো করছে, তখন এই আইএস যেসব দেশ ফলো করছে এক দেশ আরেক দেশের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বুঝতে পারছে। এক দেশে ইনভেস্টর আরেক দেশে ইনভেস্ট করতে গিয়ে আরেক দেশে যখন কোনো কোম্পানি ইনভেস্ট করবে, ওই দেশের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সে নিজেই বুঝতে পারছে যে এখানে যেহেতু একই রকম কি আইএস ফলো করছে। হ্যাঁ, তাহলে এই ক্রস বর্ডার অ্যাক্টিভিটিসটা মোটামুটি সলভ হলো এই আইএস এর কারণে। আমরা যেটা বলছিলাম প্রতিদিন খুব অল্প অল্প আলোচনা করব, কিন্তু আমরা একটু ভালোভাবে শিখবো। আচ্ছা, আইএস গঠিত হয়েছিল কোথায়? লন্ডনে। লন্ডনে 1973 সালে আইএসসি মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি গঠিত হয়েছিল। আচ্ছা, এই আইএস এর বেনিফিট গুলো কি কি? একটা হলো গ্লোবাল কনসিস্টেন্সি। হ্যাঁ, যে টু ক্রিয়েট এ কমন সেট অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফর গ্লোবাল কনসিস্টেন্সি, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড একটা কমন সেট অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তৈরি করা। হ্যাঁ, তারপর কম্পারেবল অ্যাক্রস কান্ট্রিজ, এক দেশের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আরেক দেশে কি কম্পেয়ার করা যাচ্ছে। তারপর হলো ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, আর ফ্যাসিলিটেটিং ক্রস বর্ডার ইনভেস্টমেন্ট এন্ড ট্রেড, এটা তো আপনারা বুঝছেন। একুরেসি এন্ড ক্রেডিবিলিটি মানে বিশ্বাসযোগ্যতা। আর হলো অপরচুনিটি ফর অ্যাকাউন্টিং প্রফেশনাল। আচ্ছা, এটা একটু বলো তো, অপরচুনিটি ফর অ্যাকাউন্টিং প্রফেশনাল এটা দ্বারা কি মিন করে একটু বলো তো। যারা অ্যাকাউন্টিং পেশাজীবী আছে তাদের জন্য আরো বেশি সুযোগ তৈরি হয়েছে, যেহেতু এখন সারা বিশ্বে একই ধরনের স্ট্যান্ডার্ড ফলো করা যাচ্ছে। ওনার কাজের পরিধি বাড়ছে, সারা পৃথিবীতে উনি এখন কাজ করতে পারবেন, এলিজিবল হয়েছে। আমি এটা বুঝছি। এই খুব চমৎকার। এখন যেটা বলা হয় যে আমরা বাংলাদেশে যারা পড়ালেখা করি ওরা অন্য দেশে গিয়ে আবার পড়ালেখা করতে হয়, ওদের দেশে গিয়ে আমাদের পড়ালেখা কাজে লাগে না, অনেকেই বলে। হ্যাঁ, এখন এই 140টা দেশ যারা আইএস এবং আইএফআরএস অ্যাডপ্ট করেছে, আপনি এখানে যদি আইএস এবং আইএফআরএস ভালোভাবে শিখেন, এই 140টা দেশের মধ্যে গিয়ে আপনি সেম অ্যাকাউন্টিং কাজ করতে পারবেন। কেন কাজ করতে পারবেন? যেহেতু ওরাও সেম আইএস এবং আইএফআরএস ফলো করছে। এতে করে কি অ্যাকাউন্টিং প্রফেশনাল ওদের কাজের বেড়ে গেছে, ওদের কাজের একটা ভালো
সুযোগ হয়েছে, ওরা এক দেশের অ্যাকাউন্টেন্ট আর এক দেশে গিয়ে কাজ করতে পারবে, যেহেতু একই রকম কি স্ট্যান্ডার্ড ফলো করা হচ্ছে। হ্যাঁ, আজকে খুব অল্পই আমরা আলোচনা করবো, জাস্ট শুরুটা আজকে। তারপর হলো 2001 আসলো 2001। আমরা আইএসসি গঠিত হয়েছিল কবে? 1973 সালে। সেই 2001 এসে সে আইএসসিটা রিপ্লেস হয়ে গেছে কি দ্বারা? আইএসবি দ্বারা। এখন বলা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড টোটাল কয়টা আইএফআরএস ইস্যু করেছে? টোটাল 17টা আইএফআরএস ইস্যু করেছে এবং ভ্যালিড কয়টা আছে আইএফআরএস? অনলি 16টা। তাহলে নেক্সট যে আইএফআরএস হবে সেটা আইএফআরএস কত হবে? 18 চমৎকার। তাহলে 2001 সালে যে আইএসসি যেটা ছিল ওটা রিপ্লেস হয়ে গেছে কি দ্বারা? আইএসবি দ্বারা। এবং ওরা কিন্তু যে আইএস গুলো আছে ওগুলোকে কি ওরা ইনভ্যালিড ঘোষণা করেনি, মানে ইনভ্যালিড করেনি, ওগুলো তো কন্টিনিউ আছেই। ওরা আইএসবি 2001 সালের পরে যে স্ট্যান্ডার্ড গুলো ইস্যু করছে ওগুলো বলা হচ্ছে কি আইএফআরএস, মানে আইএফআরএস 1, আইএফআরএস 2, আইএফআরএস 3 এইভাবে। হ্যাঁ, আমরা কি এই স্লাইডে সামারি একজন কেউ বলেন তো? এই স্লাইডে সামারি যদি এটা ধরি যে 1973 সালে যখন আইএসসি শুরু হলো, তারপরে 2004 স্লাইড চলে গেছে, হ্যাঁ আসছে 2001 সালে এসে আইএসসিটাকে রিপ্লেস করছে আইএসবি দ্বারা। এবং আইএসবি বি এরপরে আইএফআরএস ইস্যু করতেছে ওনারা। আইএএস টা এখন আর ইস্যু করতেছে না, এখন হলো আইএফআরএস ইস্যু করতেছে। এখন পর্যন্ত 17টা ইস্যু হয়েছে এবং 16টা ভ্যালিড আছে স্যার। চমৎকার। তাহলে এই যে আইএসসি তে যারা ছিল, হ্যাঁ, ওই কমিটিতে যারা ছিল, এখন করে নতুন করে গঠন করা হলো আইএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ওই কমিটির অনেকে কেউ ছিল, আবার কেউ নতুন করে আসছে। জাস্ট এটাকে রিস্ট্রাকচার করা হলো। আমরা আজকে আর শিখবো না, কারণ একদিনে যখন বেশি করে আমরা একটু জানি তখন আমাদের ওই লার্নিংটা দেখা যায় ভুলে যায়। আমরা এখন শুরু থেকে একটু রিভিউ করি। তাহলে আমার শুরুটা কোথায় একজন বলেন? আমরা একটু বলি। হ্যাঁ, কেউ একজন বলেন শুরুটা কোথায়? 1494 সালে স্যার। অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং এর শুরু অনেক আগে। নভেম্বর 10 নভেম্বর। চমৎকার। অ্যাকচুয়ালি 1494 সালে স্যার বলবো, জি বলেন। 1494 সালে স্যার ওই যে লোকাল বেসি যে ইয়াটা দিছে ওইটা। তারপর আমাদের মেইন শুরু হয়েছে 1929 সাল থেকে। এই যে শেয়ার মার্কেটে যে 10টা নাম ছিল ওইটার পর থেকে আর কি। 1936 সালে ওই যে আমেরিকা হচ্ছে গ্যাপ তৈরি করলো। তৈরি করার পরে যে সমস্যাটা ছিল 1970 সালে ক্রস বর্ডারের অ্যাক্টিভিটিস যে একটা সমস্যা দেখা দিচ্ছিল। এইটার পরে হচ্ছে 1973 সালে আইএএসসি গঠন করা হয়েছিল আর কি। এখানে ছিল আপনার 195টা দেশের মধ্যে 140টা দেশ এটা অ্যাডপ্ট করে নিয়েছিল আর কি। আচ্ছা, স্যার জি চমৎকার, বলেন বলেন। ওর মধ্যে হচ্ছে আইএএসসি হচ্ছে 41টা আইএস প্রদান করেছিল। এর মধ্যে আপনার ভ্যালিড আছে 24টা। তারপর হচ্ছে আপনার এপ্রিলের 1, 2001-এ আইএএসবি গঠন হয়েছে আর কি। এবার আইএএস দিয়েছে এই পর্যন্ত কথাবার্তা। তাহলে এখন যদি ধরুন আমরা কোনো ইন্টারভিউ ফেস করছি, কতক্ষণ আমরা জব ইন্টারভিউ গেলাম, আমাদেরকে যদি বলা হয় যে আইএএস এবং আইএফএস এর মধ্যে পার্থক্য কি, একজন বলেন তো পার্থক্য কি হবে? আইএএস এবং আইএফআরএস এই দুটোর মধ্যে পার্থক্য কি, একজন বলেন তো? আইএএস হলো, আমি বলবো? জি অবশ্যই বলেন। জি আইএএস হলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি কর্তৃক ইস্যুকৃত স্ট্যান্ডার্ড, আর আইএফআরএস হলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড কর্তৃক ইস্যুকৃত প্রিন্সিপালগুলি।
ভাই খুব চমৎকার বলেছেন। 1973 সাল থেকে 2001 সাল পর্যন্ত কি এক্সিস্টিং ছিল? আইএসসি। ওরা আইএসসি, হ্যাঁ আইএসসি এক্সিস্টিং ছিল। তাহলে 1973 থেকে 2001 সাল পর্যন্ত আইএসসি যে স্ট্যান্ডার্ডগুলো ইস্যু করেছে ওগুলোকে আমরা বলছি কি? আইএস। টোটাল আইএস ওরা কয়টা ইস্যু করেছিল? টোটাল ইস্যু করা হয়েছিল আইএস 41। সেটা কিভাবে? যেমন আইএস 1, আইএস 2, আইএস 3 এইভাবে করতে করতে ওরা গিয়েছে কি আইএস 41। 41 এ স্টপ হয়ে গেছে। স্টপ হয়ে গেছে কোথায়? 2001 সালে গিয়ে এই আইএসসিটাকে এটাকে রিপ্লেস করা হয়েছে, অর্থাৎ রিস্ট্রাকচার করা হয়েছে আইএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ওরা আবার কি করলো? ওরা স্ট্যান্ডার্ড ইস্যু করা শুরু করলো, ওগুলোকে বলা হচ্ছে আইএফআরএস। তখন ওরা আবার বললো যে আইএফআরএস 1, আইএফআরএস 2, আইএফআরএস 3 এভাবে করতে করতে ওরা টোটাল কয়টা স্ট্যান্ডার্ড এখন পর্যন্ত ইস্যু করেছে? 17টা। তো 17টার মধ্যে ভ্যালিড কয়টা আছে? 16টা। আর একটা রিপ্লেস হয়ে গেছে। এখন কোনগুলো রিপ্লেস হয়ে গেছে, কোনগুলো ভ্যালিড আছে ওগুলো আমরা একটু পরে দেখছি। জাস্ট এইটুকু আমরা একটু রিভিউ করে নিই। আচ্ছা, 1994 সালে তো হলো এরপরে 1929 সালে কি হয়েছিল কেউ একজন বলেন? আমি একটু রিভিউ করে নিচ্ছি। এরপরে কোন আইএস গুলো আছে আমি ওগুলো দেখাবো। হ্যাঁ, 1929 সালে কি হয়েছিল কেউ একজন বলেন? আমেরিকা শেয়ার মার্কেট আমেরিকার শেয়ার মার্কেট ক্র্যাশ হলো, যার ফলে তারা চিন্তা করলো যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা দরকার। তখন প্রত্যেকটা দেশ আলাদা আলাদা ভাবে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা শুরু করলো। কিন্তু 1970 সালে এসে দিকে দেখা গেল যে না, ক্রস বর্ডার সমস্যা হচ্ছে। আমরা একটু ধাপে ধাপে যাই। 1929 সালে থাকি। 1929 সালে কি হলো? শেয়ার মার্কেট ক্র্যাশ করলো। কোথায় শেয়ার মার্কেট ক্র্যাশ করলো? আমেরিকাতে। এবং ক্র্যাশ করার কারণে আমার একটা প্রয়োজনীয়তা দেখা দিল না, কোম্পানিগুলো ইচ্ছা মতো তাদের অ্যাকাউন্টিং রিপোর্ট তৈরি করতে পারবে না, তারা একটা নিজস্ব গাইডলাইনের মতো করতে হবে। এটা কখন প্রয়োজনীয়তা দেখা দিল? 1929 সালে। তো 1929 সাল থেকে ওরা গবেষণা করছে কিভাবে অ্যাকাউন্টিং গাইডলাইন তৈরি করা যায়। করতে করতে আসলো 1936 সাল। 1936 সালে, হ্যাঁ 1936 এর মধ্যে থাকি। কেউ একজন বলেন 1936 সালে কি হলো? হ্যাঁ 1936 সালের কথা কেউ একজন বলে? 1936 সালে ইউনাইটেড স্টেট এই প্রয়োজনীয়তা অনুভব করে তাদের নিজস্ব একটা স্ট্যান্ডার্ড চালু করলো, যেটা গ্যাপ নামে পরিচিত। এর ফুল এলাবোরেশন হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। এবং এই তাদের এটা দেখে অন্যান্য দেশও এটা প্রয়োজনের অনুধাবন করে তারা তাদের নিজস্ব দেশে এই গ্যাপ মানে নিজ নিজ দেশের নামে একটা স্ট্যান্ডার্ড গ্যাপ চালু করলো। এবং ওই দেশের কোম্পানিগুলা তারা ওই এই গ্যাপ ফলো করে অ্যাকাউন্ট মেইনটেইন করতো। চমৎকার। তাহলে এতে করে একটা প্রবলেম সলভ হলো। কি প্রবলেম সলভ হলো? যে কোম্পানিগুলো যে যার মতো করে রিপোর্ট তৈরি করবে তা হবে না। প্রত্যেকটা কোম্পানি ওই দেশের কিছু গাইডলাইন ফলো করতে হবে। যে ইউকে যেমন ইউএস গ্যাপ, তারপর জাপানিজ গ্যাপ, ফ্রান্স গ্যাপ, প্রত্যেকটা দেশে যেহেতু একটা নির্দিষ্ট গাইডলাইন তৈরি করেছে, ওই কোম্পানিগুলো যে কোম্পানিগুলো ওই দেশের নির্দিষ্ট গাইডলাইন ফলো করতে হবে। একটা প্রবলেম সলভ হলো। এরপরে কি হলো? 1937 সাল আসলো। আসলে মিডিয়াতে অনেক ঘটনা আছে। ওই ঘটনা আমি সবগুলো যদি বলতে যাই আপনাদের মধ্যে ঘুম চলে আসবে। আমি জাস্ট উল্লেখযোগ্য অংশগুলো বলছি, যেগুলো আমাদের এজ এ অ্যাকাউন্টেন্ট না জানলেই নয়। এবং এগুলো আমাদের বিভিন্ন ইন্টারভিউতেও প্রশ্ন আসতে পারে। এবার 1937 সালে কি হলো কেউ একজন বলে? হ্যাঁ বলেন, কেউ একজন বলেন। এই যেটা এতদিন একটা প্রবলেম সলভ হলো, যেটা হচ্ছে 1936 সালের গ্যাপ দ্বারা, যে নিজস্ব দেশের কোম্পানিগুলো তারা তাদের একটা কমন গ্রাউন্ড তৈরি করে অ্যাকাউন্ট মেইনটেইন করতো, তারা তাদের ব্যবসা বা তাদের ইয়াগুলো বুঝতো। কিন্তু 1970 সালে যখন আপডেট হচ্ছে, তারা দেখা যাচ্ছে গ্লোবালি ব্যবসা ইনক্রিজ করছে আর কি, গ্লোবালাইজেশন ইনক্রিজ হলো। তখন দেখা যাচ্ছে যে এক দেশের ভাষা যেরকম ভাষাগত ব্যারিয়ার হয়ে দাঁড়ায়, যেমন আমি যদি জাপানে যে বাংলায় কথা বলি তো সে বুঝবে না। তো এই যে ভাষা, কারণ এক এক দেশ এক এক ভাবে তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী মেনটেন করছে।
তো একটা কোম্পানি, বাইরের দেশের কোনো কোম্পানি যখন আরেক দেশের সাথে ট্রানজাকশন করছে, তখন দেখা যাচ্ছে সে যে হিসাবটা দুই দেশই স্ট্যান্ডার্ড মেনটেন করছে, কিন্তু দেখা যাচ্ছে সে যেটা মেনটেন করছে সেটা তার ওই দেশের লোকজন বুঝছে না, সে যেটা ফরেন কান্ট্রি। এই কারণে তখন তারা একটা মানে এই প্রয়োজনীয়তা অনুভব করলো যে আসলে যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা কমন ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, যেমন ইংলিশ আমরা বলতে পারি, আর বিজনেসকেও বলা হয় যে ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, তো তারা একটা কমন স্ট্যান্ডার্ড প্রয়োজনীয়তা মেনটেন করলো, অনুভব করলো। সেটা হচ্ছে যে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে বা হিসাব মেনটেনের ক্ষেত্রে গ্লোবালি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা যায় কিনা, এর প্রয়োজনীয়তা অনুভব করলো। হ্যাঁ, চমৎকার ভাই, খুব চমৎকার ভাবে বলেছেন। থ্যাংক ইউ আপনাকে। আসলে আমি চাচ্ছি টু ওয়ে কমিউনিকেশন, হ্যাঁ, আপনাদের কাছ থেকেও একটু চাচ্ছি। থ্যাংক ইউ। যেটা বলেছেন যে এই যে যখন আমার ক্রস বর্ডার অ্যাক্টিভিটি বেড়ে গেল, হ্যাঁ, মানে এক দেশের ইনভেস্টর আরেক দেশের কোনো কোম্পানি ইনভেস্ট করবে, তখন আমাদের একটা কমন গাইডলাইন প্রয়োজনীয়তা দেখা দিল। যেহেতু এক দেশের লোক ইনভেস্টর আরেক দেশের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বুঝতে পারছিল না, হ্যাঁ, তা আমার প্রয়োজনীয়তা ইউনিফাইড, অর্থাৎ একই রকম কিছু গাইডলাইন প্রয়োজনীয়তা দেখা দিচ্ছিল 1937 সালে। সেই 37 সাল গড়াতে গেল কবে? 1973 সাল। এবার 73 সালে কি হলো? 70 পরে আছে 1973 সাল। 73 সালে কি হলো একজন বলেন, জাস্ট সামারিটা বলেন। হ্যাঁ, 73 সালে কি হলো? একটু দ্রুত বলেন। আচ্ছা, 73 সালে তারা 70 সালে যে প্রয়োজনীয়তা অনুভব করলো, 73 সালে এসে তারা সেটা প্রাতিষ্ঠানিক রূপ দান করলো। একটা প্রতিষ্ঠান তৈরি করলো, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি নামে একটা কমিটি দাঁড় করালো। যে এই কমিটি হচ্ছে একটা মানে এই তারা গ্লোবালি একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টস মেইনটেইনের জন্য স্ট্যান্ডার্ড সেট করবে আর কি, এরকম একটা কমিটি লন্ডনে চালু করলো আর কি। চমৎকার। তাহলে 1973 সালে একটা কমিটি গঠিত হলো। ওই কমিটির উদ্দেশ্য ছিল কি? বিশ্বব্যাপী একটা কমন গাইডলাইন তৈরি করা, যাতে করে এক দেশ আরেক দেশের অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বুঝতে পারে। হ্যাঁ, ওই লক্ষ্যে লন্ডনে 1973 সালে একটা কমিটি গঠিত হলো। ওই কমিটি 1973 সাল থেকে 2001 পর্যন্ত টোটাল 41টা আইএস ডেভেলপ করেছে। এর মধ্যে কয়টা ভেরিয়েন্ট আছে? 24টা। আর ওয়ার্ল্ডে এখন পর্যন্ত দেশ কয়টা? 195টা। এর মধ্যে 140টা দেশ আইএস এবং আইএফআরএস ফলো করে। তাহলে আপনাদের জন্য আপনারা কি বুঝতে পারছেন, আমরা যারা আইএস এবং আইএফআরএস ভালো করে শিখবো, তারা কিন্তু এই 140টা দেশে গিয়ে কাজ করার মতো আমরা যোগ্য। কেন কাজ করার মতো যোগ্য? ওরাও সেম আইএস এবং আইএফআরএস ফলো করে ওদের অ্যাকাউন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি একটু দুই একটা কোশ্চেন করি জাস্ট আমাদের রিভিউ করার জন্য। তাহলে আমাদের যদি কোনো ইন্টারভিউতে বলা হয় যে হু ইজ দ্য ফাদার অফ অ্যাকাউন্টিং, বলো তো হু ইজ দ্য ফাদার অফ অ্যাকাউন্টিং? লুকা প্যাসিও। হ্যাঁ, লুকা প্যাসিওকে কেন ফাদার অফ অ্যাকাউন্টিং বলা হয়? He gave the concept of double entry. হ্যাঁ, উনি 1494 সালে যে বইটা লিখে, ওই বইতে প্রথম ডবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে একটা ধারণা দেয়। যে ধারণা এখন আমরা ওই ওনার কনসেপ্টটাকে এখন আমরা ইউজ করছি। হ্যাঁ, স্টিল ওনার কনসেপ্ট এখনো ভ্যালিড আছে। ওকে, এরপরে আসলো 2001 সাল। 2001 সালে কি ঘটনা ঘটলো কেউ একজন বলেন? হ্যাঁ, অন্য একজন বলেন। আমি চাচ্ছি আপনারা প্রত্যেকে একটু অংশগ্রহণ করেন। আর আদারওয়াইজ হবে কি, আমাদের ঘুম আসবে। আমি নিজেও বিভিন্ন জায়গায় ট্রেনিং করি, দেখা যায় টুইও ওয়ে কমিউনিকেশন না করলে দেখা যায় আমাদের ঘুম আসে। হ্যাঁ, সো অন্য একজন বলেন, এটা সামারি বলেন 2001 সালে কি হলো? 2001 সালে আইএসটা রিপ্লেস হলো আইএসবি-তে। এবার আইএসবি কিছু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইস্যু হলো, তাদের যেগুলোকে বলা হয় আইএফআরএস। তো আইএসবি সর্বমোট 17টা আইএফআরএস ডেভেলপ করে, তার মধ্যে 14টা ভ্যালিড আছে। তাহলে এখন কোন আইএস এবং কোন আইএফআরএস গুলো ভ্যালিড আছে আমি একটু এখন দেখে নিচ্ছি। আর নেক্সট ক্লাসে আমি করব কি, এই যে আমি বললাম যে আইএস কয়টা আছে? 41টা। 41 এর মধ্যে ভ্যালিড আছে 24টা। এই একটা আইএস ধরে আমরা আলোচনা করে যাব। আজকে তো ইন্ট্রোডাক্টরি শুরু করলাম, এখন আমরা আইএস গুলো দেখিনি কোন কোন আইএস গুলো ভ্যালিড আছে।
আপনারা কি দেখতে পাচ্ছেন? তাহলে আমার ভ্যালিড আমি কয়টা বলছি? 24টা। 24টার মধ্যে IS1 বর্তমানে এখন ভ্যালিড আছে, IS2 হলো ইনভেন্টরি যেটা ভ্যালিড আছে, IS3 দেখেন IS3 কিন্তু রিপ্লেস হয়ে গেছে, IS3 বর্তমানে ভ্যালিড নেই। IS3 এর জায়গায় আমরা কি ফলো করি? IS27 এবং IS28। আমরা কি বুঝতে পারছি? কেবলটা কি বুঝতে পারছি? স্যার IS1টা কি রিপ্লেস হয়েছে স্যার IFRS 18 দ্বারা? এটা কি কার্যকর হয়েছে? কোনটা? IS1 প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। না, এটা কোনো রিপ্লেস হয়নি, এখনো IS1 এখনো আছে। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে IS1টা এখনো ভ্যালিড আছে, IS2টা এখনো ভ্যালিড আছে, IS3 ইনভ্যালিড হয়ে গেছে, রিপ্লেস হয়ে গেছে IS27 এবং 28 দ্বারা। IS4 কিন্তু নাই। হ্যাঁ, IS4 এর জায়গায় রিপ্লেস হয়ে গেছে IS16 এবং IS36। এরপরে IS4, IS5 দেখেন, IS5 কিন্তু রিপ্লেস হয়ে গেছে IS1 দ্বারা, IS5 এখন নেই। আচ্ছা, IS6 রিপ্লেস হয়ে গেছে IS15 দ্বারা। এরপরে IS7 আছে যেটা এখন ভ্যালিড, IS8 আছে ভ্যালিড, IS10 আছে ভ্যালিড। আমরা কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে এই যে IS1, IS2 এভাবে ধাপে ধাপে আমরা আলোচনা করে যাব। আর প্রতিদিন আমি যেটা বলেছিলাম খুব অল্প পরিমাণে শিখবো। আমরা যদি একদিনে অনেক বেশি আলোচনা করি দেখা যাবে আমাদের সেগুলো কি মনে থাকবে না। আমরা আমাদের টার্গেট হলো অল্প করে শেখা। আমরা এই শিক্ষাটা প্রতি সপ্তাহে কন্টিনিউ করবো। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আর কোনগুলো ভ্যালিড আছে, IS12 ভ্যালিড আছে, IS16, IS19, IS20। এরপর হলো IS21, 23, 24, 26, 27, 28, 29 এগুলো ভ্যালিড আছে। আর ডান পাশে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কি, যেমন IS22 এটা রিপ্লেস হয়ে গেছে কি দ্বারা? IFRS 3 দ্বারা রিপ্লেস হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এই যে IS22 বর্তমানে আর ভ্যালিড নেই। তারপর IS25 ভ্যালিড নেই, ওগুলো রিপ্লেস হয়ে গেছে, IS30 রিপ্লেস হয়ে গেছে কি দ্বারা? IFRS 7 দ্বারা। এই গেল IS এর বিষয়গুলো। হ্যাঁ, তারপর আমরা দেখতে পাচ্ছি বাম পাশে আরো কিছু IS আছে, IS32, IS33 এগুলো ভ্যালিড আছে। আচ্ছা, আমাকে একজন বলেন IS41 এরপরে কি IS আছে? না। হ্যাঁ, IS41 এর পরে আর নেই। IS41 ইস্যু করার পরে অর্থাৎ 2001 সালে গঠিত IASB, ওরা তখন যেই স্ট্যান্ডার্ডগুলো ইস্যু করা শুরু করলো ওগুলোকে আমরা বলছি IFRS। তার মানে IS41 হলো লাস্ট। তাহলে আমার হাতে বাম পাশেগুলো ভ্যালিড আছে আর ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো রিপ্লেস হয়ে গেছে IFRS দ্বারা। স্যার এটা কোশ্চেন ছিল প্রথম স্লাইড থেকে, মানে এই IFRS এর। জি অবশ্যই বলেন। স্যার যদি একটু প্রথম এই যে IS যেটা রিপ্লেস এটা যদি ফার্স্ট স্লাইডে যেতেন। হ্যাঁ, বলেন। সেটা বলছে যে এই যে এটা কি প্রথম, মানে IS1 যেটা এই যে IS1 দেখতে পাচ্ছি হ্যাঁ এইটা বলছে যে IS মানে যেখানে রিপ্লেসের এখানে লেখা আছে, হ্যাঁ, যে IS5 ডান পাশে বলছে যে 5 কিভাবে IS1 এর সাথে, মানে 1 তো আগে ছিল, রিপ্লেস হচ্ছে আর কি, মানে এটা কি কোনো আপগ্রেডেশন হচ্ছিল মানে টাইম টু টাইম IS1টা, মানে অন্যগুলোর ক্ষেত্রে হচ্ছে কি পরেরটার সাথে রিপ্লেস হচ্ছে আগেরটা। আপনি আপনার একটা চমৎকার বিষয় বলেছেন, নাম্বার 5 IS5 আর IS1। আপনি একটা খুব চমৎকার বিষয় বলেছেন। হ্যাঁ, তা আমি এটা নেক্সট সেশনে নেক্সট ক্লাসে আলোচনা করব। আপনি খুব চমৎকার বিষয় বলেছেন, থ্যাংক ইউ আপনাকে। হ্যাঁ, এটা আমি নেক্সট সেশনে আপনাকে ব্যাখ্যা দেব। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা যাচ্ছি, ভাইকে থ্যাংক ইউ চমৎকার বিষয় বলার জন্য। তাহলে আমরা আসলাম IS41 হলো লাস্ট ওয়ান। হ্যাঁ, আপনি দেখেন হাতের ডান পাশে IS31 এটা রিপ্লেস হচ্ছে IFRS 1, IFRS 11। একজনের উপর বলেন এই যে ভাই কোশ্চেন করলেন, ভাই কোশ্চেন চমৎকার, জাস্ট আপনাকে আমাকে কোশ্চেন করা IS31 টা IFRS 11 দ্বারা কিভাবে রিপ্লেস হলো বলেন তো? আমি যদি সেম কোশ্চেন করি যে এটা তো কম, মানে IFRS 11 এটা কিভাবে রিপ্লেস হলো? স্যার এটার ক্ষেত্রে তো যুক্তি আছে যে আমার তো IS31 তো অবশ্যই IFRS এর পর আগে ছিল। IFRS তো 2001 এ, আর IS গুলো তো সব হচ্ছে 2001 এর আগে, তো এটা রিপ্লেস হতেই পারে পরে আপগ্রেডেশন হয়ে আর কি। চমৎকার বলেছেন। অর্থাৎ IS গুলো হলো 2001 এর আগে আর IFRS হলো 2001 এর পরে, সো এটা রিপ্লেস হতেই পারে। হ্যাঁ, ভাই খুব চমৎকার বলেছেন, থ্যাংক ইউ আপনাকে। হ্যাঁ,
জাস্ট প্রশ্নটা করেছে আমরা জানি, তারপর একটু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। ওকে, এরপরে তাহলে আমাদের টোটাল আইএস কয়টা? টোটাল আইএস হলো 41টা, আর এখনো ভ্যালিড আছে কোনগুলো? ভ্যালিড আছে 24টা, যেটা আমি ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। এবার আমরা আইএফআরএস এর অবস্থা দেখি। আইএফআরএস টোটাল ইস্যু করা হয়েছে 17টা, এর মধ্যে ভ্যালিড আছে 16টা, মানে একটা রিপ্লেস হয়ে গেছে। একটু দেখি কোনগুলো রিপ্লেস হয়েছে। হাতের বাম পাশেগুলো দেখেন, না এখানে সবগুলো আছে, শুধু একটা রিপ্লেস হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আইএফআরএস 4 এটা রিপ্লেস হয়ে গেছে কি দ্বারা? আইএফআরএস 17 দ্বারা রিপ্লেস হয়ে গেছে। বদলু ভাই, হ্যাঁ বদলু ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, আলোচনা করা যাবে। ওখানে লিমিট আছে যে 45 মিনিটের কোনো কি লিমিট আছে গুগল মিটে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আইএফআরএস 17টার মধ্যে শুধু একটা রিপ্লেস হয়ে গেছে, সেটা হলো আইএফআরএস 17 দ্বারা রিপ্লেস হয়ে গেছে কি? আইএফআরএস 4টা রিপ্লেস হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমরা আজকে এখানে ক্লোজ করব। আমি যেটা বলছিলাম প্রতিদিন খুব অল্প আলোচনা করব যাতে আমাদের মেমোরিতে থাকে। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, তাহলে আমরা প্রতি বৃহস্পতিবারে চেষ্টা করব এই যে সেশন কন্ডাক্ট করার জন্য, বিশেষ করে আইএস, আইএফআরএস এবং এই অ্যাকাউন্টিং এর বিভিন্ন বিষয়। টাইম হলো মানে এটা খুব ইন্টারেস্টিং বিষয়, এটা নিয়ে আলোচনা করব। আর আপনারা কেউ যদি কোনো বিষয় আলোচনা করতে চান, আপনাদের জন্য আমি ওই সুযোগ দেবো। কেউ যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান। স্যার আমার একটা ছোট প্রশ্ন ছিল। জি বলুন। স্যার এই যে এইটা এই যে আজকে যে ক্লাসটা হলো বা এই সেশনটা হলো, এটা নেক্সট ইয়েটা কবে হবে? নেক্সট সার্ভিসে থেকে আমি চেষ্টা করব বৃহস্পতিবার। আপনাদের বৃহস্পতিবারে কোনো সমস্যা হয়? বৃহস্পতিবার অনেকে বাড়িতে যায় যে আমরা আপনাদের অ্যাটেন্ড করতে চাচ্ছিলাম তো, তো মানে একটা কন্টিনিউইটি থাকতো। তা না হলে তো একটা আপনি যদি একটা ধারা পরম্পরা হিসেবে এগিয়ে যাচ্ছেন, তাহলে হতো যে পরে যদি মিস করে যাই, একটু যদি ডেফিনেট ভাবে যদি ভালো আছে ওইভাবে করে প্ল্যানটা করে রাখতাম আর কি। জি, আমি চেষ্টা করবো আগামী বৃহস্পতিবারে। এখন আপনাদের কি বৃহস্পতিবারে সমস্যা হয় কিনা? কারণ কেউ হয়তো বাড়িতে যায়, এটা যদি কোনো সমস্যা হয় রিল্যাক্স থাকে স্যার, অনেক থাকে সব শনিবার হয় ভালো হয়। শনিবারটা আমার অফিস বন্ধ, তো আমি দেখা যায় শুক্র শনি হয়তো বিভিন্ন জায়গায় চলে যাই। হ্যাঁ, ঢাকায় কমই থাকি, তো শুক্র শনি বন্ধ। শনিবার ছাড়া অন্যদিন হলে আপনাদের কেমন হয়? আচ্ছা, তাহলে আপাতত আমরা বৃহস্পতিবার কন্টিনিউ করি। এরপরে যদি আমাদের সমস্যা হয় এরপরে আপনাদের সাথে আলোচনার ক্ষেত্রে সময় চেঞ্জ করবো। আর একটা বিষয় বলি, এই যে আমি আজকে আলোচনা শুরু করেছি, দেখা যায় একটার সাথে আরেকটা রিলেটেড। আপনারা কোনো সেশন যদি মিস করেন, পরের সেশনগুলো আপনাদের ধরতে একটু কষ্ট হয়ে যাবে, যেহেতু একটার সাথে আরেকটা রিলেটেড। সো এটা কিন্তু আমরা যদি আমরা অ্যাকাউন্টসে জব করে থাকি, আমাদের আইএস এবং আইএফআরএস আমাদের জানতেই হবে, এটা কোনো বিতর্ক নেই। হ্যাঁ, আচ্ছা, আর একটা বিষয় নিয়ে আলোচনা করে নিই। হ্যাঁ, এই যে বললাম আইএস এবং আইএফআরএস জানতে হবে, কেন জানতে হবে বলুন তো? কেন আমি আইএস এবং আইএফআরএস শিখবো? একটা জিনিস আপনাকে দেখাই, সেটা হলো আমাদের প্রত্যেককে কি ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়, ইনকাম ট্যাক্স আমাদের আয় হিসাব দিতে হয়। হ্যাঁ, আমি এখন যে বিষয়টা দেখছি, এটা দেখাচ্ছি 1853। এটা কি দেখেন তো? এটা হলো ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। আয়কর আইন 2023, তাই না? আয়কর আইন 2023। এই 2023-এর 72 নম্বর সেকশনে কি দেওয়া আছে আমরা দেখি। সেকশন 72 কি বলা আছে? আমরা কেন আইএস এবং আইএফআরএস শিখবো এটা একটু আপনাদের বলি। আমরা সেকশন 72 কি বলা আছে দেখি। এখানে একটু দেখেন, আয়কর আইন 2023 কি বলা আছে? হিসাব রক্ষণ পদ্ধতি। হ্যাঁ,
এই যে পূর্ববর্তী বিধানসমূহ পূর্ণ না করিয়া কোনো কোম্পানি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মানে আইএস আর পরটা হলো আইফআরএস, হ্যাঁ, ও বাংলাদেশের বলবৎ সংশ্লিষ্ট আইন অনুযায়ী হিসাব রক্ষণ ও আর্থিক প্রতিবেদন প্রস্তুত করিবে। কোথায় বলা আছে? আয়কর আইন 2023, হ্যাঁ। তারপর 73 নম্বরে একজন বলেন, এই জায়গাটা একজন বলেন, কে একজন বলেন? উক্ত কর্মবর্ষের জন্য ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএস, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড আইএফআরএস ও বাংলাদেশে বলবৎ সংশ্লিষ্ট আইন অনুযায়ী হিসাব সংরক্ষণ করা হয়েছে এবং বিবরণী প্রস্তুত ও দাখিল করা হয়েছে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা কোম্পানি কি করতে হয়? এই তাদের আয় ব্যয় হিসাব দিতে হয়, ট্যাক্স রিটার্ন দিতে হয়। তার মানে আমাদের আয়কর আইন 2023 বলা আছে যে আইএস এবং আইএফআরএস ফলো করতে হবে, হ্যাঁ, আয়কর আইনে বলা আছে। আর আপনাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিব, যারা এই এসএসসি লিস্টেড কোম্পানিগুলো আইএস এবং আইএফআরএস ফলো করতে হয়, তাহলে লিস্টেড কোম্পানি যে আইএস এবং আইএফআরএস ফলো করতে হয়, মানে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের কোন সেকশনে বলা আছে এটা আপনারা খুঁজে বের করবেন। এটা আমি আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, হ্যাঁ। আর তাহলে আজকের মতো আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, কোনটা বুঝিনি? আচ্ছা, এটা হলো আয়কর আইনে তো আমি দেখালাম যে প্রতিটা কোম্পানি কি করতে হয়, তাদের অ্যাকাউন্ট তৈরি করার সময় আইএস এবং আইএফআরএস ফলো করতে হয়। কেন করতে হয়? আমাদের আয়কর আইন 2023 আমাদের বাধ্যতামূলক করে দিয়েছে যে আমরা যখন অ্যাকাউন্ট সাবমিট করবো, অর্থাৎ ট্যাক্স রিটার্ন যখন সাবমিট করবো, আমাদের অ্যাকাউন্টটা অবশ্যই হতে হবে আইএস এবং আইএফআরএস গাইডলাইন অনুযায়ী তৈরি করতে হবে। এটা আমাদের আয়কর আইন বলেছে। এখন আমি বলছি যে সিকিউরিটির লিস্টেড কোম্পানি যেগুলো আছে, যেমন আমি আছি টিআরএস ম্যানেজার হিসেবে, আমাদের টিআরএস কোথায়? সিকিউরিটির লিস্টেড কোম্পানি। স্যার, আমাদের কোম্পানিকে অবশ্যই যে বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের গাইডলাইনগুলো যে নির্দেশনা আছে ওই নির্দেশনা অনুযায়ী অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এই সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন তাদের রুলে বলেছে যে আইএস এবং আইএফআরএস অনুযায়ী কি তৈরি করতে হবে, আমাদের অ্যাকাউন্টগুলো তৈরি করতে হবে। এখন সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের রুলের কোন সেকশনে বলা আছে এটা আমি আপনাদের হোমওয়ার্ক দিলাম। একটু ঘাটাঘাটি করবেন, আপনাদেরও জানা হবে, হ্যাঁ, সেগুলো। তাহলে আমি নেক্সট সেশন আজকে এখানে শেষ করতে যাচ্ছি। নেক্সট সেশন শুরু করব আগামী বৃহস্পতিবারে। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, না আমি ক্লোজ করতে যাচ্ছি, হ্যাঁ। একটু বলবে যে মোহাম্মদ শামীমুর রহমান প্রথম থেকে হ্যান্ড রেজ করে আছে, তো আপনার কোশ্চেনটা বলেন স্যার। জি বলেন। মোহাম্মদ শামীমুর রহমান আছেন না? শামীমুর রহমান উনি রেপ চলে গেছে। আচ্ছা, আমি কথা বলতে যাচ্ছি না। জি আচ্ছা বলেন। জি, ওই আগামী সেশনে আগামী বৃহস্পতি হবে, এটা লিংক আমরা পাবো কেন? আপনি কোন রুটে জয়েন করছেন? আমি যে 6GB একটা আছে না আমাদের, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। আচ্ছা, আমি একটা বলি, আমার কাছে গত সেশনে আমি যে আইএস এবং আইএফআরএস সফটওয়্যার, আচ্ছা এটার একটা সলিউশন বলি। আমি আইএর এবং আইএফআরএস এর সেশন কন্ডাক্ট করতাম প্রায় বছরখানেক হয়ে গেল। আমি ট্রিটমেন্টের কারণে বন্ধ রেখেছিলাম। তো আগে আমার সেশনে যারা থাকতো ওদের আমি মেইল অ্যাড্রেস রেখেছিলাম। আজকে আবার প্রত্যেককে আমি মেইল করেছি, হ্যাঁ। তো আপনাদের একটা কাজ করতে পারেন, সেটা হলো মেইল অ্যাড্রেসটা বলতে ভাইকে দিয়ে রাখতে পারেন। ওই আমি প্রত্যেককে কিন্তু আবার নেক্সট যখন সেশন হবে প্রত্যেককে মেইল করবো এবং লিংকটাও দিয়ে দিব, হ্যাঁ। প্রত্যেককে পান না পান প্রত্যেককে মেইলে পেয়ে যাবে, হ্যাঁ। তাহলে বুঝতে পারবেন। আমি চ্যাট বক্সে আমার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, মোবাইল নাম্বারটা দিয়েছি, আপনাদের সঙ্গে মেইল অ্যাড্রেসটা আমার মেইল দিয়ে দিয়েন। আচ্ছা, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, দেখেন। আর আজকের লেকচারটা আমি দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, হ্যাঁ। আজকের লেকচারটাও দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। চ্যাট বক্সে নম্বরটা পাঠান, মেইল অ্যাড্রেস দিয়েছি, এই মেইল অ্যাড্রেসে আপনাদের সঙ্গে মেইল অ্যাড্রেস, আপনাদের মেইল অ্যাড্রেসটা দিয়ে দিয়ে আমি ভাইকে করে দেব, কনভে করে দেব। তাহলে প্রত্যেককে আমি মেইলে জানিয়ে দেব নেক্সট সেশন কত। বন্ধু ভাই, চ্যাট বক্সে কি আছে লেকচার দেওয়ার সুযোগ আছে না? পাচ্ছি না দাও, হ্যাঁ। ভাই আমার মেইল অ্যাড্রেসটা সবাই দিই, তারপর মেইল নাম্বার পাঠাই দিতে পারবেন, এটা ভালো হয়। আচ্ছা, তাহলে মেইল অ্যাড্রেসটা বন্ধু ভাইকে দিয়ে দেন। ওই বন্ধু ভাই আমরা প্রত্যেককে মেইলে আছে লেকচারটা দিয়ে দিব, হ্যাঁ।
স্যার ভিডিও ইলেকশন স্যার না ভিডিও তো আজকে করা হয়নি। বলতে ভাই কি ভিডিও করছেন? করছি তো ভিডিও হলে ভালো হয় স্যার, তখন শিখতে একটু সুবিধা